শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে থেকে শিক্ষকদের টানা তৃতীয় দিনে কর্মবিরতির খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে এম নাজিম, শফিক মুন্সি এবং ইলিয়াস আহমেদ। আমরা শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী নাজিমের কাছে। নাজিম, আর কতদিন এমন কর্মবিরতি চলবে? শিক্ষকদের আন্দোলন নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? জি, যেমনটা বলছেন, যে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত যে পেনশন স্কিম সেটি প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন সবাই আসলে এটি বিরোধিতা করে আন্দোলন করছেন। কারণ এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যেটি বলছেন যে আহ অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম ব্যবস্থাপনা প্রজ্ঞাপনের বৈষম্যমূলক প্রত্যয় স্কিম অবিলম্বে প্রত্যাহারের দাবিতে তারা কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। এবং এর সাথে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন সবাই মিলে একটি ঐক্য পরিষদ গঠন করেছেন। সেই ঐক্য পরিষদের ব্যানারে মূলত তারা গত 3 দিন ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। এই আন্দোলনে আসলে পুরো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তারা শিক্ষক সমিতি সহ অন্যান্য যারা শিক্ষক সবাই আসলে এই প্রত্যয় স্কিম বৈষম্যমূলক যে স্কিমে রয়েছে সেটি প্রত্যাহার করার জন্য তারা আন্দোলন করছেন। এই আন্দোলনে পুরো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থবির হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আসলে এক প্রকার বন্ধ হয়ে গেছে। কারণ এতে করে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীরা বলছেন শিক্ষকদের এই আন্দোলন এবং কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলনের কারণে পুরো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থবির যেমন হয়ে পড়ছে, এতে করে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীদের এই ক্ষতির কারণে তাদের একাডেমিক কার্যক্রম যেভাবে স্থবির হয়ে পড়ছে এবং সেকশন সহ নানান ধরনের তারা জটিলতায় পড়ছেন। এখন আমরা একটু কথা বলার চেষ্টা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের একজন নেতার সাথে। তারা যে আন্দোলন করছেন, আসলে যে আপনারা এই প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন, এখানে বৈষম্যগুলো কি কি মনে করছেন? ধন্যবাদ দেশ টিভি, বহু প্রচারিত সংবাদ মাধ্যম, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিদ্যমান যে পেনশন ব্যবস্থা রয়েছে এবং তথ্য যেটি রয়েছে, বিদ্যমানে আমাদের সামাজিক নিরাপত্তা রয়েছে। তথ্য স্কিম আমার সামাজিক নিরাপত্তার কথা বলে কোনো সামাজিক নিরাপত্তা নেই। সর্বজনীন তথ্য স্কিমের কথা বলে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় সমূহকে একটি অংশকে অন্তর্ভুক্ত করেছে। সরকারের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, অন্যান্য অংশগুলি আমলারা ওদের তো অংশগ্রহণ করেনি। কিন্তু সামাজিকভাবে একটা মেন্টালি সাইকোলজিক্যাল ডিস্টেন্স রয়েছে, যেটি আমার কর্মক্ষেত্রে গিয়ে আমরা সমস্যায় পতিত হব। আর হচ্ছে আমাদের একটা অভিন্ন নীতিমালা রয়েছে যে ইউজিসি প্রণয়ন করছে। সেই অভিন্ন নীতিমালায় আমাদের প্রমোশন গুলোকে, আমাদের আপগ্রেডেশন গুলোকে একটি সিলিং করে দেওয়া হয়েছে, যেখানে আমরা চাচ্ছি সেই অভিন্ন নীতিমালা প্রত্যাহার এবং প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তি বাতিল করে। এটা হচ্ছে আমাদের মধ্যে। এটা বলছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে তাদের যে প্রত্যয় স্কিম সেটি প্রত্যাহারের তারা দাবি জানাচ্ছেন। আমরা একজন নেতার সাথে কথা বলবো। আপনাদের যে স্কিম বাতিল চেয়েছেন সেটা যদি বাতিল না হয় আপনাদের আন্দোলন কি চলবে বা আন্দোলন কতটুকু যাবে? আপনারা হয়তো জানেন আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন কর্তৃক ঘোষিত আমাদের কর্মসূচি, আমরা যতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি আমাদের এটা বাস্তবায়ন না হয়, বিশেষ করে আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন আমাদের পরবর্তী নীতি না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা এই আশ্বাসটুকু আপনাদেরকে দিতে পারি। এই নেতা যেমন বলছেন তাদের দাবি দেওয়াগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি ঘোষণা করে যাবে, কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আরেকটি বিষয় আপনারা জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে যে ঐক্য পরিষদ করা হয়েছে সেই ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা কর্মচারী যে আন্দোলন করছেন, এতে করে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক সমিতি মূলত তাদের সাথে আসলে একরকম এক হয়ে আন্দোলন করছেন। এতে করে বিশ্ববিদ্যালয়ের পুরো একাডেমিক কার্যক্রম যেভাবে স্থবির হয়ে পড়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়ে একরকম অচল অবস্থা বিরাজ করছে। এতে করে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ে আসছেন তারা আসলে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। কারণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যেগুলো পরীক্ষা হওয়ার কথা সবগুলো পরীক্ষা বন্ধ, এবং অন্যান্য যেসব কার্যক্রম হচ্ছে সবগুলো কার্যক্রম আসলে এক প্রকার বন্ধই বলা যায়। এতে করে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া, ক্লাস না চলার কারণে তাদের মধ্যে একরকম দুশ্চিন্তা কাজ করছে। কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে একাডেমিক ভাবে ধর্মঘট এবং বিভিন্ন ধরনের কর্মবিরতি পালন করেন, এসবের কারণে পুরো বিশ্ববিদ্যালয় স্থবির পড়ে। এতে করে চরম ভোগান্তির মধ্যে শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীরা বলছেন শিক্ষার্থীদের এসব ধর্মঘট, শিক্ষকদের এসব ধর্মঘট এবং কর্মকর্তাদের এদের কারণে আসলে শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের যে একাডেমিক কার্যক্রম স্থবির হওয়ার পাশাপাশি তারা আসলে
সেকশন জটের মধ্যে পড়ে, এতে করে তারা পড়াশোনা শেষ করে চাকরি জীবনে গিয়ে বড় ধরনের একটি ধাক্কা খেতে হয়। কারণ পড়াশোনা শেষ করতে করতে তাদের চাকরি জীবনের যে বয়সসীমা থাকে সেটি শেষ হওয়ার কারণে তারা চাকরি পেতে আসলে অনেক ব্যাক পেতে হয়, কারণ এতে করে অনেক শিক্ষার্থীর স্বপ্ন আসলে দুঃসাৎ হয়ে যায়। তবে এখানকার যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদে যারা নেতারা রয়েছেন তারা বলছেন তাদের যদি দাবি দেওয়া পূরণ করা না হয় তাহলে তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। তবে এখন পর্যন্ত আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে পদ্ম স্কিমের যে বৈষম্যমূলক যে বিষয়টি রাখা হচ্ছে সেটি নিয়ে তাদের সাথে কোনো পক্ষেই যোগাযোগ করেনি। আর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকরা রয়েছেন, শিক্ষকদের যে আন্দোলন চলছে তারাও শিক্ষক ফেডারেশনের আওতাভুক্ত যতগুলো বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আসলে একইভাবে আন্দোলন করে যাচ্ছেন। এতে করে আসলে বিশ্ববিদ্যালয়ে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। আর একটি বিষয় যে বৃষ্টি হওয়ার কারণে আসলে আরো ভোগান্তি বাড়ছে। আর আমরা দেখেছি দূর দূরান্ত থেকে যেসব শিক্ষক শিক্ষার্থী বা সাবেক যেসব শিক্ষার্থী রয়েছেন যারা বিশ্ববিদ্যালয়ে তাদের একাডেমিক সার্টিফিকেট তোলার জন্য এসেছেন তারাও চরম ভোগান্তির মধ্যে পড়েছেন, কারণ বিশ্ববিদ্যালয়ের যতগুলো ডিপার্টমেন্ট অফিস রয়েছে সবগুলো বন্ধ হওয়ার কারণে এখানে বলতে গেলে পুরো বিশ্ববিদ্যালয় অচল অবস্থার মধ্যে হয়ে পড়ছেন। কারণ এখানে গত 3 দিন ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এবং পাশাপাশি শিক্ষকরা। কারণ আমরা শিক্ষকদের যে বক্তব্য তারা যেটি বলছেন যে এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি তারা করোনাকালীন সময়ে বিভিন্ন মাধ্যমে তারা যেভাবে পুষিয়ে দিয়েছেন, এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিও তারা বিভিন্ন মাধ্যমে ক্লাস নিয়ে তারা শেষ করবেন। তবে সর্বশেষ বলা যায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন সেই আন্দোলনের কারণে পুরো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত হয়েছে। এতে করে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এখানকার শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীরা বলছেন শিক্ষকদের এই আন্দোলনের কারণে মূলত শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ তাদের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে এবার আমরা চলে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী শফিক মুন্সি। মুন্সি, আন্দোলনের কারণে তো চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা, আর কতদিন নাগাদ চলতে পারে এই আন্দোলন, কি তথ্য রয়েছে আপনার কাছে? যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজ তৃতীয় দিনের মতো সর্বাত্মক যে কর্মবিরতি সেটি পালন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দরা, এবং তাদের কর্মবিরতির কারণে কিন্তু ধারাবাহিকভাবে আজ 3 দিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার যে শিক্ষা কার্যক্রম, বিশেষ করে ক্লাস এবং পরীক্ষা, সবগুলো কিন্তু আসলে বন্ধ রয়েছে। এবং এই বন্ধ থাকার ফলে আসলে শিক্ষার্থীরা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে বলেই আমাদেরকে জানিয়েছে। তাদেরকে উদ্বেগ উৎকণ্ঠার একটা জায়গা সৃষ্টি করেছে যে সেশন জটের সংখ্যা, যদি ক্লাস পরীক্ষা কার্যক্রম এভাবেই বন্ধ থাকে তবে তারা একটা দীর্ঘ সেশন জটে পড়তে পারে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজ শুধুমাত্র শিক্ষক বৃন্দ যারা আছেন তারা শুধুমাত্র কর্মবিরতি পালন করছেন, কারণ গতকাল কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেটি ঘটে গেছে। বিশেষ করে কর্মকর্তাদের দুই পক্ষ, তাদের মধ্যে আসলে প্রথমে হাতাহাতি এবং পরে বেশ সংঘাতের ঘটনা ঘটেছে, এবং যার ফলশ্রুতিতে প্রায় অনেকেই আসলে কিন্তু হাসপাতালে ভর্তি ছিল। এই পরিপ্রেক্ষিতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু তার নির্দেশাবলে আমরা গতদিন 2টি নোটিশ পেয়েছি, তার মধ্যে একটা হচ্ছে রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত। সেখানে যে জিনিসটা বলা হয়েছে যে এই ঘটনায় কিন্তু 5 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে, এবং তারা কিন্তু গতকালের ঘটনাটি তদন্ত করে দোষী যারা আসলে তাদের বিচারের ব্যবস্থা করবে। এবং পরবর্তীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত একটি নোটিশ আমরা দেখেছি, এবং যেখানে আসলে বলা হয়েছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে চলমান কর্মবিরতি কার্যক্রম আছে সেখানে বসতে পারবে বা অংশ নিতে পারবে শুধু শিক্ষক মন্ডলী, এছাড়া অন্য যে কর্মকর্তা কর্মচারীদের যে সংগঠনগুলো আছে তারা আসলে কিন্তু এই কার্যক্রমে অংশ নিতে পারবেন। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতেন চৌধুরীর সাথে একটু কথা বলবো। স্যার, গতকালকে একটা উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই বিষয়টা সর্বশেষ কোথায় আছে, এবং গতকালকের ঘটনা আসলে কি আপনাদের আন্দোলনের চলমান যে গতি প্রকৃতি সেটায় কোনো পরিবর্তন আনবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত, গতকালকের ঘটনায় আমাদের আন্দোলনের গতি প্রকৃতি কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি করছি, সেটি চলমান আছে এবং চলমান থাকবে। আর গতকালকে যে ঘটনাটি ঘটেছে আপনি নিশ্চয় জানেন, ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং প্রক্টরিয়াল অফিস থেকে একটি নোটিশ জারি হয়েছে যে প্রক্টরের অনুমতি ছাড়া
কর্মকর্তা কর্মচারী কোনো সংগঠন কোনো কর্মসূচি পালন করতে পারবে না। সুতরাং এটি একান্তই কর্মকর্তা কর্মচারীদের বিষয় এবং এটি প্রক্টোরিয়াল বডি সেই নোটিশ জারি করেছেন এবং মাননীয় উপাচার্য এই বিষয়ে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং তিনি কঠোর অবস্থানে আছেন। সেটি মাননীয় উপাচার্যের বিষয়, বাট আমাদের শিক্ষক সমিতির যে কর্মসূচি সেটি অব্যাহত আছে এবং সেটি চলমান থাকবে। আপনাকে ধন্যবাদ। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর তারেক মাহমুদ আবিরের সাথে কথা বলবো যে স্যার আসলে গতকালকের যে ঘটনা সেই প্রেক্ষাপটগত জায়গায় তো আছেই, একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দিন যাবত ক্লাস পরীক্ষা দিতে পারছে না, তাদেরও ভোগান্তির বিষয় আছে। তো সবকিছু মাথায় নিয়ে আসলে আপনাদের আন্দোলনটা কতদিন আসলে এভাবে টেনে নিয়ে যাওয়ার বিষয় আছে একটু জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে আমরা আমাদের বারংবার আমরা অর্থ মন্ত্রণালয় বলেন, সরকারকে বলেন, আমরা বারবার সময় দিয়েছি। আমরা কিন্তু একবারে স্ট্রাইকে আসিনি। আমাদের যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে তখনই আমরা এই অবস্থানে এসেছি এবং সরকার থেকে যদি এখন এই সময়ে 2 সেকেন্ডের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হয় বা আমাদের এই স্কিম থেকে বাতিল করা হয়, আমরা এখন ক্লাসে ফিরে যেতে রাজি আছি, আমরা তৈরি আছি। আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট সেন্সিটিভ, আমরাও তাদের ব্যথাগুলো বুঝি। আপনারা সবাই জানেন যে আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে সবসময় থাকি, তাদের ক্লাস পরীক্ষা যাতে ঠিকভাবে চলে আমরা সেদিকে আমাদের নজর আছে। সরকার যদি এই সময়ের মধ্যে 2 সেকেন্ডের মধ্যেও যদি আমাদের বলে যে আপনারা এই স্কিমের বাইরে আছেন বা আমাদের একটা রেশনাল একটা সমাধান দেয়, আমরা এই মুহূর্তে ক্লাসে ফিরে যেতে রাজি আছি। আপনাকে ধন্যবাদ। জেসি আমরা আসলে যেমনটি দেখছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা কর্মবিরতি পালন করছিলেন তারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে সরকার যখনই আসলে এই প্রত্যয় স্কিম প্রত্যাহার করবে তখনই আসলে তারা ক্লাস পরীক্ষা কার্যক্রমে ফিরে যাবে। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে চলমান যে কর্মবিরতি কার্যক্রম সে ব্যাপারে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে এবার আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে। এখানে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিদ্যালয়, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শিক্ষকদের কর্মবিরতির কারণে তো শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে এবং কি সেশন জটেও তারা পড়তে পারেন। এ নিয়ে কি বলছেন শিক্ষার্থী এবং শিক্ষকরা? শিক্ষার্থীরা এ নিয়ে উদ্বিগ্ন কিনা? তাদের সাথে কথা হয়েছে নিশ্চয়ই আপনার, কি বলছেন তারা? সর্বজনীন পেনশন কর্মসূচি থেকে প্রজ্ঞাপনটি বাতিলের দাবিতে কিন্তু টানা 3য় দিনের সর্বাত্মক কর্মসূচি সেটি কিন্তু চলছে। আমি এখন রয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছি। এখানকার শিক্ষক এবং অফিসার পরিষদের কর্মকর্তা কর্মচারী যারা আছেন সকলেই কিন্তু এই আন্দোলনে তারা অনড় রয়েছেন। অর্থাৎ তারা বলছেন তাদের দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয়, অর্থাৎ অচিরেই যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলন কিন্তু আরো বেগবান করবেন। এবং আমরা দেখেছি এই আন্দোলনের কারণে কিন্তু ক্লাস পরীক্ষা সকল কিছুই কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা বলছেন যে তারা শিক্ষকরা যে আন্দোলন করছেন অর্থাৎ সেই আন্দোলনটিকে তারা স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন সরকার যেন শিক্ষকদের এই দাবি দাওয়াগুলো মেনে নেন এবং তারা যেন ক্লাসে ফিরতে পারে অচিরেই সেই ব্যবস্থা যেন করে দেয়, সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক, অর্থাৎ তারা যে 3 দফা দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন সেই দাবিগুলো কিন্তু অত্যন্ত যৌক্তিক এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই কিন্তু তারা তাদের এই দাবিতে কিন্তু তারা অনেকটাই অনড় রয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু তারা অনড় থাকবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখেছি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কিন্তু ময়মনসিংহে উপস্থিত। এই দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা আন্দোলনে থাকার কারণে কিন্তু ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা অনেকটাই বিপাকের মধ্যে কিন্তু পড়েছেন। এবং আমরা এখন রয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু এখানে জড়ো হয়েছেন, তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু চলছে। এবং আমরা একটু জানতে চাই শিক্ষক পরিষদের একজন নেতৃবৃন্দর সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই অফিসার পরিষদের নেতৃবৃন্দর সাথে একটু যুক্ত হব, জানতে চাই আপনারা যে এই যে টানা 3য় দিনের মতো আন্দোলন করছেন, এতে করে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, অনেকটাই কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে, আসলে এই আন্দোলন কবে নাগাদ শেষ হবে? ধন্যবাদ। আপনারা জানেন যে এই বিষয়টি নিয়ে
আন্দোলন শুধু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশে সমস্ত প্রায় 57টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার এই বিষয়টি নিয়ে আন্দোলন শুরু হয়েছে। তো আমাদের কথা হলো, দীর্ঘদিন যে ব্যবস্থাটি চলে আসছে সেই ব্যবস্থাটি আলাপ আলোচনা ছাড়াই কিভাবে হঠাৎ করে যে বিশ্ববিদ্যালয়গুলোতে চাপিয়ে দেওয়া হলো, এটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সবাই এই বিষয়টি নিয়ে যে আমাদের ভবিষ্যৎ কি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যে পেনশন, যে আমাদের ভবিষ্যৎ সুরক্ষা, সেই বিষয়টি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তারপরেও এই বিশ্ববিদ্যালয়ে আপনারা চিন্তা করেন যে আজকে যে ছেলেটি জয়েন করবে আর আমরা যারা আগের নিয়মে আছি, আজকে যে ছেলেটি জয়েন করবে, এই বিশ্ববিদ্যালয়ে দুইটা শ্রেণী ভাগ হয়ে যাবে। একই বিশ্ববিদ্যালয়ে, একই জায়গায়, একই পদে, একই প্রতিষ্ঠানে, একই রাষ্ট্র ব্যবস্থায় দুইটি আইন কিভাবে চলে? এবং সেটাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা, আমাদের যে পেনশন যে বিষয়টি, এটি হলো আমাদের ভবিষ্যতে একটি সুরক্ষা। সেটি থেকে আমাদেরকে কেন বঞ্চিত করা হবে? এই বিষয়টির জন্যই এই বিশ্ববিদ্যালয়ে মেধাবীরা আসে। এই বিষয়টি যদি না থাকে তাহলে এই বিশ্ববিদ্যালয়ে মেধা শূন্য হয়ে যাবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, আলটিমেটলি সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব। তো আমরা অবিলম্বে সরকারের সুদৃষ্টি কামনা করছি, এই বিষয়টি বাতিল করে অন্তত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলিকে এই ব্যবস্থা থেকে বাতিল করে অবিলম্বে আগের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাতে ফিরে যাওয়ার আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে নেতৃবৃন্দরা বলছিলেন যে তাদের কিন্তু যৌক্তিক দাবিগুলো তারা তুলে ধরছিলেন এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই যে টানা তৃতীয় দিনের মতো আপনারা আন্দোলন করছেন, সরকারের পক্ষ থেকে কিন্তু আপনারা কোনো আশ্বাস পেয়েছেন কিনা? ধন্যবাদ। পূর্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সুযোগ্য সভাপতি, তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস আরিফ ভাই আমাদের যে আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানের যে কর্মসূচি অংশ বিশেষ হিসাবে আজকে তৃতীয় দিনের মতো কর্মবিরতি। আপনারা জানেন, সব বলে গেছেন আমার সভাপতি মহোদয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, শান্তি, গবেষণার যখন সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, তখন কোনো একটি কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার জন্য আজকে পরিবেশ সৃষ্টি করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, উনি আমাদের দেশরত্ন শেখ হাসিনা, উনি ব্যাপারটা খুব সুন্দরভাবে সুষ্ঠু সমাধান করে দিবেন। পাশাপাশি শুধু আমাদের পেনশন স্কিম নয়, পাশাপাশি আমাদের যে ইউজিসি কর্তৃক অভিন্ন নীতিমালা চাপে দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ বেআইনি, এটা আমরা জানি না। আমি বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের একজন যুগ্ম মহাসচিব, সত্ত্বেও আমি ব্যাপারে জানি না। আমি আশা করি খুব দ্রুত বিশ্ববিদ্যালয় শিক্ষা, শান্তি, পরিবেশ ফিরে আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান। ধন্যবাদ। আসলে এই নেতৃবৃন্দরা বলছিলেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে, সেই দাবিগুলো অচিরেই মেনে নিয়ে তাদের কর্মে ফেরার সুযোগ করে দিবে সরকার, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি টানা তৃতীয় দিনের মতো আন্দোলনের কারণে একেবারেই অচলাবস্থা সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং তাদের দাবি, সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদেরও দাবি হচ্ছে যে এই আন্দোলন যে দাবিতে আন্দোলন হচ্ছে সেই দাবিটি যেন সরকার মেনে নেওয়া হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি নিয়ে সর্বশেষ তথ্য। এবারে আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, শিক্ষক নেতারা কি বলছেন? সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা, কোনো আশ্বাস তারা পেয়েছেন কিনা, আর শিক্ষকদের দাবিগুলো কতটা যৌক্তিক? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গত কয়েকদিন থেকেই কিন্তু শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আজকেও চলমান রয়েছে এবং আজকে কিন্তু আন্দোলনের তৃতীয় দিন। আপনি জানেন যে বিষয়টিকে কেন্দ্র করে আন্দোলন চলছে সেটি হচ্ছে প্রত্যয় নামক যে স্কিমটি ঘোষণা করা হয়েছে, সেখানে স্বায়ত্তশাসিত, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে কিন্তু এই স্কিমের আওতাভুক্ত করা হয়েছে। এর মধ্যে বাকি প্রতিষ্ঠানগুলোর কোনো কেউ আন্দোলন না করলেও আন্দোলন করছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা, এবং তারা যে দাবি করছেন তাদের আন্দোলন মূলত শুধু তাদের জন্য না, পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জন্য। তবে একটি বিষয় বলে রাখি, এই আন্দোলনের ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু বিপাকে পড়েছেন যারা শিক্ষার্থী আছেন তারা। যদিও শিক্ষকরা বলছেন যে মূলত শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই তারা আন্দোলন করছেন এবং তারা দ্রুত ক্লাসরুমে ফিরে যেতে চান। আমরা একটু কথা বলতে চাই মূলত এই আন্দোলনের ফলে যারা বিপাকে পড়েছেন সেই শিক্ষার্থীদের সাথে। এই আন্দোলনকে তারা কিভাবে দেখছেন এবং তাদের পড়াশোনার কোনো ক্ষতি হবে কিনা? এই যে আন্দোলন চলছে শিক্ষকদের, এই আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন, আর এতে করে আপনাদের ক্লাস পরীক্ষার কোনো ক্ষতি হচ্ছে? জি, শিক্ষকরা যে আন্দোলন করছে সেটা সম্পূর্ণ যৌক্তিক, কিন্তু এর ফলে আমরা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার পরে পড়াশোনার জন্য এসেছি, তাদের জন্য এরা আসলে একটা
দুঃখজনক ব্যাপার, কারণ আমরা এখানে এসছি, ক্লাস শুরু হওয়ার কথা ছিল 2 তারিখ থেকে, কিন্তু এখানে আসার পরে জানতে পারলাম যে 2 তারিখ থেকে তারা কর্মবিরতিতে যাচ্ছেন এবং এটা অনির্দিষ্ট কালের জন্য। তো এখন আমরা বুঝতে পারতেছি না যে ক্যাম্পাসে থাকবো নাকি বাসায় যাব, কবে ক্লাস শুরু হবে, এটা আমরা সত্যি একটা বিপাকের মধ্যে আছি। তো আমি চাইবো যে শিক্ষকদের যেন দাবি মেনে নেওয়া হয় এবং তারা যেন শীঘ্রই তাদের বিশ্ববিদ্যালয় যেন শীঘ্রই আগের মতো তাদের রেগুলার কার্যক্রমে ফিরে যেতে পারে। আপনি যেমনটা শুনছিলেন, শিক্ষার্থী যারা আছে তারা বলছিলেন যে তাদের হচ্ছে ক্লাস পরীক্ষা বর্জনের ফলে তারা মূলত যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন তাদেরকে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হচ্ছে। আমরা আরেকজন শিক্ষার্থীর একটু কথা শুনতে চাই। আপনার এই আন্দোলনের ফলে শিক্ষা কার্যক্রমের উপর কোনো ব্যাঘাত ঘটছে কি? ব্যাঘাত তো অবশ্যই ঘটছে। আমরা অনেকদিন ধরে পড়ালেখার বাইরে আছি, ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে আমরা এখন পড়ালেখা শুরু করব, হঠাৎ করে এখন এইসব কর্মবিরতি চলছে, তো এটা আমাদের জন্য অবশ্যই একটু অসুবিধাজনক হচ্ছে। আমরা আশা করব যেন শিক্ষকদের দাবি মেনে নেওয়া হয় এবং খুব শীঘ্রই যেন আমরা ক্লাসরুমে ফিরে যেতে পারি এবং আগের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারি। শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন যে তারা যে তাদের যে মূলত স্বাভাবিক কার্যক্রম, মূলত বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থী যারা, তারা এই কথাগুলো বলছিলেন যে তারা নতুন সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং হচ্ছে এর মধ্যেই কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল। আপনি দেখেছেন যে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার, সেখানে কিন্তু সামনে একটা ব্যানার ঝুলিয়ে দেওয়া হচ্ছে যে কর্মবিরতি চলছে এবং প্রথম দিন কিন্তু লাইব্রেরি খোলার দাবিতে শিক্ষার্থীরা বলেছিলেন যে তাদের লাইব্রেরিটা অন্তত খুলে দেওয়া হোক এবং গত 2 দিন কিন্তু তারা এই লাইব্রেরি খোলার জন্য আন্দোলনও করছেন এবং কিন্তু শিক্ষক কর্মকর্তা কেউ কিন্তু সেই লাইব্রেরি খুলে দিলেন, কারণ তাদের যে দাবি যে শিক্ষার্থীরা কিছুটা বিপাকে পড়লেও তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের কথা হচ্ছে শিক্ষার্থীরা করোনাকালীন সময় তাদের যে ক্ষতি হয়েছিল সেটার জন্য তারা যথেষ্ট পরিশ্রম করে তাদের যে ক্ষতি পুষিয়ে নিয়েছিলেন এবং তাদের দাবি যদি দ্রুত মেনে নেওয়া হয় তাহলে তারা দ্রুতই ফিরে যাবেন। আপনি জানেন যে এই আন্দোলনকে কেন্দ্র করে অর্থমন্ত্রী গতকালকে কথা বলেছেন। তিনি বলেছেন যে শিক্ষকরা যে আন্দোলন করছে মূলত এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, কারণ সরকার সামনের বছর থেকে মূলত সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূলত একটা স্কিমের আওতায় নিয়ে আসতে চাচ্ছেন। তারপরও শিক্ষকরা কেন আন্দোলন করছেন সেটি তিনিও বুঝতে পারছেন না। তবে আন্দোলনের ফলে কিন্তু স্থবির দেশের সেই প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আপনি দেখতে পাচ্ছেন, যেখানে সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সময়টাতে শিক্ষার্থীদের আনাগোনায় ভরপুর থাকতো, সেখানে কিন্তু একেবারেই শিক্ষার্থী নাই বললেই চলে। যারা মূলত এখানে যাদেরকে দেখা যাচ্ছে যারা ফার্স্ট ইয়ারে একেবারে নতুন ফার্স্ট ইয়ারে এসেছেন, মূলত তাদের অনেকের ভর্তি কার্যক্রম বাকি আছে, তারাই কিন্তু আসছেন। ফলশ্রুতিতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রাণ বলতে যা বোঝায় শিক্ষক শিক্ষার্থীদেরকে নিয়ে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না এবং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার ফলে কিন্তু অলস সময় পার করছেন যারা মূলত এই একাডেমিক কাজের সাথে যেসব কর্মকর্তা কর্মচারী আছে তারা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানের যে খাবারের দোকানগুলো রয়েছে সেগুলো মূলত ক্রেতা শূন্য, কারণ এখানে মূলত শিক্ষার্থীরাই তাদের হচ্ছে সবচেয়ে বেশি ক্রেতা বা তাদের এখানে আসেন, তারাও কিন্তু তাদের সেই বেচা কিনাতেও কিন্তু এক ধরনের মন্দা তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা যে বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক কার্যক্রম সেটি এভাবে চললে শিক্ষার্থীরা কিন্তু অবশ্যই ক্ষতি হবেন। বিপরীত ক্রমে কিন্তু শিক্ষকরা দাবি করছেন যে তাদের যে দাবি দেওয়াটা এটা কিন্তু একটা যৌক্তিক, কারণ এর আগেও 2015 সালে যখন নতুন পে স্কেল করা হয়েছিল সেখানে কিন্তু শিক্ষকদের জন্য কোনো নতুন করে বরাদ্দ দেওয়া হয়নি বা শিক্ষকদের সুপার গ্রেডে পদোন্নতি হওয়ার যে একটা দাবি ছিল সেটাও কিন্তু মেনে নেওয়া হয়নি, যার ফলে তারা শুধুমাত্র প্রত্যয় স্কিম বাতিলের দাবির জন্যই আন্দোলন করছেন না। তারা যেটা বলছেন যে তাদের যে সুপার গ্রেডে উন্নতিকরণ সেটিও যেমন করতে হবে এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো মেনে নিতে হবে। তারা যে জিনিসটা বারবার অভিযোগ করছেন যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সাথে কোনো রকমের পূর্ব আলোচনা ছাড়াই সরকারের একটি পক্ষ যেভাবে তাদের উপর এই ধরনের সিদ্ধান্ত বা প্রত্যয় স্কিম চাপিয়ে দিয়েছে সেটি একেবারে অনভিপ্রেত এবং অনেকেই এটাকে ষড়যন্ত্র বলেছেন। শিক্ষকরা বারবারই বলার চেষ্টা করছেন যে সরকারের একটি অংশ, বিশেষ করে আমলাদের দিকে তারা আঙ্গুল তুলেছেন যে আমলাদের একটি অংশ মূলত শিক্ষা দেশের উচ্চ শিক্ষা যখন ভালোভাবে চলছিল তখন তারা একটি ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত হিসেবে তারা এটা করছেন। তারা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে বিশ্বের সবচেয়ে বেশি অবহেলিত বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে শিক্ষকদের জন্য নতুন কোনো সুযোগ সুবিধা না তৈরি করে সেখানে তাদের যে বিদ্যমান সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো মূলত বন্ধ করে দেওয়া খুবই দুঃখজনক। এই জন্য তারা বলছেন যে তাদের যে দাবিগুলো এগুলো যৌক্তিক এবং সবাই কিন্তু এই যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করেছেন। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে বাংলাদেশের যে 55টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এই 55টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আন্দোলন চলছে এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রয়েছে এবং যারা মূলত শিক্ষার এই কাজ করেন তারা বলছেন এটি কোনোভাবেই ভালো লক্ষণ হতে পারে না, কারণ দেশের উচ্চ শিক্ষাঙ্গনে যদি পড়াশোনা না থাকে, আন্দোলনে যদি স্থবির হয়ে পড়ে, সেটা কিন্তু সকলের জন্য অশনি সংকেত। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরও একটি আন্দোলন চলছে গত 2 দিন থেকে, সেটা হচ্ছে কোটা সংস্কার বিরোধী আন্দোলন, যার ফলশ্রুতিতে শিক্ষকদের আন্দোলন, কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এই ধরনের
ধরনের আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের যে কর্মপরিবেশ সেটা কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়ছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণ বলতে যা বোঝায় সেটি কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে। ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ে এক ধরনের ব্যাঘাত ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা সেটাও হয়তো বা প্রশ্ন রাখে। তবে সবশেষে শিক্ষক শিক্ষার্থীদের এবং কর্মকর্তা কর্মচারীদের যে দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা কখনোই তাদের আন্দোলন বন্ধ করবেন না, কারণ তারা দীর্ঘদিন থেকে সরকারের কাছে বলার চেষ্টা করছিল তাদের দাবিটা যেন মেনে নেওয়া হয়। এখনো পর্যন্ত যেহেতু কোনো গ্রিন সিগন্যাল আসে নেই, তাই তারা আন্দোলনকেই তাদের শেষ পরিণতি দেখছেন এবং আন্দোলনের মাধ্যমে তারা দাবি দেওয়া আদায় করবেন দাবি দেওয়া আদর করবে বলেন তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। দেখছেন দেশ জনপদ লাইভ। সুনামগঞ্জ এবং লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান এবং জামাল বাদশা। আমরা শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী মেহেদীর কাছে। মেহেদী, বন্যার পানি কি কমতে শুরু করেছে? আপনি কি অবস্থা সেখানে দেখছেন? পানিবন্দী মানুষের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? সবশেষ পরিস্থিতি জানাবেন। জেসিকা, গত 24 ঘন্টায় কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত অনেক কম হয়েছে। গত 24 ঘন্টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জে 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং যেখানে বৃষ্টিপাত বেশি হলে আমাদের সমস্যা হয়, ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে, সেখানেও বৃষ্টিপাত খুবই কম হয়েছে। 40 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড, যার কারণে কিন্তু সুনামগঞ্জের নদীর পানি অনেকটাই কমেছে। গত 24 ঘন্টায় নদীর পানি প্রায় 25 সেন্টিমিটার কমে বর্তমানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি আসলে এখন আশাজনক খবর এবং বন্যার আশঙ্কা অনেকটাই কমে যাচ্ছে, যেটি আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমরা একটু কথা বলবো, এই মুহূর্তে আমাদের সাথে আছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বক্ত। তা আমরা একটু কথা বলবো তার সাথে। এই যে বর্তমানের যে বন্যার পরিস্থিতি এবং বিশেষ করে সুনামগঞ্জ পৌর শহরের জলাবদ্ধতা সৃষ্টি হয়, সে বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? যে আমাদের সুনামগঞ্জ জেলাতে বৃষ্টি হওয়ার প্রধান কারণটা হচ্ছে আমরা চেরাপুঞ্জির পাদদেশে বসবাস করি, সেটার উপরে নির্ভর করে আমাদের বন্যাটা হয়। গত 4 দিন বা তার 5 দিন আগে যে বন্যা ছিল একটা, তখন আমি বিদেশে ছিলাম, আপনারা নিজেরা জানেন। গত পরশুদিন আবার প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মাধ্যমে সেটা ছিল জলবদ্ধতা শুধুমাত্র। আমি মোটামুটি সারা রাত্রে আমাদের সহকর্মীদেরকে নিয়ে আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা ওগুলোকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি এবং পরিষ্কারের মাধ্যমেই ভোরবেলা আমাদের শহর থেকে পানিগুলো সরে গিয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আছে এবং বিগত সময়গুলোতে সেই 17 থেকে শুরু করে আমরা যে ভয়াবহ একটা বন্যা আরেকবার দেখেছিলাম, যেটা বন্যার সাথে আমাদের যে ক্ষতি হয়েছিল সেটা ছিল যে ফসলের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। সেখানে তখনকার মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জ ভিজিট করে গিয়েছিলেন 2017-তে। তার ধারাবাহিকতা আমরা প্রতি বছরই বন্যা কবলিত হই এবং আমাদের ফসল নষ্ট হয়, পাশাপাশি শহরের মানুষের ভোগান্তি বাড়ে। আমি যেটা বলবো, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আছে, যেটা প্রধানমন্ত্রীর তহবিল থেকে সাধারণত দেওয়া হয়। আমরা প্রতি বছর এই ত্রাণগুলো বিতরণ করে থাকি। আমাদের যেটা দাবি, আমি আমার ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি এখন, সেটা হচ্ছে আমার শহরতলির ভিতরে হাওর বেষ্টিত এবং নদী, আমরা যেখানে দাঁড়িয়ে ঠিক তার পিছনটাতেই সুরমা নদী। হাওরের মেহেদী, আপনাকে ধন্যবাদ। এবারে আমরা বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হচ্ছে লালমনিরহাটে। সেখানে রয়েছেন সহকর্মী জামাল বাদশা। তো আপনার লালমনিরহাটের এখন কি অবস্থা আপনি দেখছেন? সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জেসিকা, আসলে লালমনিরহাট এবং রংপুর বিভাগে কিন্তু আমাদের প্রাপ্ত তথ্য মতে 735 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের তিস্তা সহ ধরলা, সিঙ্গিমারি এবং অন্যান্য যে নদীগুলো রয়েছে লালমনিরহাট জেলার, সবগুলো নদীর পানি কিন্তু গতকাল বিকাল থেকে আবারও বৃদ্ধি পেয়েছে। এর আগে কিন্তু ঈদের পরের দিন অর্থাৎ 18 থেকে 22 জুন পর্যন্ত যে স্বল্পমেয়াদী বন্যা হয়েছিল, সেই স্বল্পমেয়াদী বন্যার ভোগান্তি কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু তিস্তার পানি আবারও বৃদ্ধি এবং হ্রাস পাওয়ার ঘটনা ঘটছে। একটি তথ্য দিয়ে বলতে চাই যে গত 20 দিনে কিন্তু এই তিস্তার পানি এ পর্যন্ত 5 বার বৃদ্ধি এবং হ্রাসের ঘটনা ঘটছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে তিস্তার যে পানি বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে গত 2 দিনের বৃষ্টিপাত এবং ভারত থেকে উজানের যে পানি, সেটি কিন্তু তিস্তায় আসার কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। আরো একটি বিষয় জানিয়ে রাখি যে তিস্তার পানি ধারণ ক্ষমতা কিন্তু গত কয়েক বছরের তুলনায় অনেক
ক্ষমতা কমে আসার কারণেই বিপদসীমা এ পর্যন্ত অতিক্রম না করলেও কিন্তু নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি প্রবেশ করে নানা ধরনের ভোগান্তি সৃষ্টি করছে। আর একটি বিষয় বলি যে এবছর কিন্তু এ পর্যন্ত তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেনি, তবে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করা এবং চরাঞ্চলে পানি প্রবেশ করে যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে, এই ধরনের ভোগান্তির কারণ হিসেবে নদীর গর্ভে পানি ধারণ ক্ষমতা কমায় একমাত্র দায়ী হিসেবে দায়ী করছেন পানি উন্নয়ন বোর্ড এবং নদী তীরবর্তী বাসিন্দারা। আর এই হঠাৎ পানি বৃদ্ধির কারণে কিন্তু নদী তীরবর্তী বাসিন্দাদের যে নিম্নাঞ্চলে চাষাবাদকৃত ফসল রয়েছে এবং চরাঞ্চলে চাষাবাদকৃত ফসলগুলো রয়েছিল, বাদাম সহ যে নমল জাতের ধান রয়েছিল, সেগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গত স্বল্পমেয়াদী যে বন্যাটি হলো 18 থেকে 22 জুন পর্যন্ত, সেই স্বল্পমেয়াদী বন্যায় কিন্তু অনেক মাছের ঘের ভেসে গিয়েছে। একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আসলে লালমনিরহাটের যে তিস্তা ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে, তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু আজকে পানি বিপদসীমার 19 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাউনিয়া পয়েন্টেও কিন্তু আজকে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত অবস্থায় রয়েছেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যে তিস্তার পানি সকালে বাড়লে বিকালে কমে যাচ্ছে, আবার গভীর রাতেও কিন্তু তিস্তার পানি হু হু করে বাড়ছে। আসলে এই পানি হ্রাস এবং বৃদ্ধির কারণে তিস্তার কয়েকটি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। আমি লালমনিরহাট সদর উপজেলার কালমাটির কথা যদি বলি, গত দুদিনে কিন্তু এই কালমাটি এলাকা থেকে 2টি বাড়ি সরিয়ে নেওয়া হয়েছে এবং এর আগে এই এলাকার কমপক্ষে 10টি বাড়ি এবং ফসলি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও আদিতমারী উপজেলার গোবর্ধন এবং গরিবুল্লাহ পাড়ায় নদী ভাঙ্গন রয়েছে। এই গরিবুল্লাহ পাড়ার এটি তথ্য দিয়ে জানিয়ে রাখি, গরিবুল্লাহ পাড়ার কিন্তু কিছুদিন আগেই পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক পরিদর্শন করেছে এবং তিনি নদী তীরবর্তী মানুষদের সাথে কথা বলেছিলেন। তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ভাঙ্গন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে, অর্থাৎ জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধ করার চেষ্টা করা হবে। কিন্তু সেই আশ্বাসই রয়ে গেছে, এ পর্যন্ত কিন্তু জিও ব্যাগের রূপ আসলে নদী তীরবর্তী বাসিন্দারা দেখেনি। এছাড়া কিন্তু কালমাটি এলাকায় লালমনিরহাটের জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী তারা কবলিত এলাকায় রয়েছে, তাদের সাথে কথা বলেছিলেন এবং আশ্বস্ত করেছিলেন। সেই আশ্বাস কিন্তু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আসলে লালমনিরহাটের যে তিস্তা নদী রয়েছে, এই তিস্তা নদীর হঠাৎ হ্রাস বৃদ্ধি পানি হওয়ার জন্য কিন্তু আসলে নদীর গর্ভে পানি ধারণ ক্ষমতা কমায় একমাত্র দায়ী হিসেবে পানি উন্নয়ন বোর্ড, নদীর তীরবর্তী বাসিন্দারা দাবি করছেন। এর থেকে পরিত্রাণের উপায় অর্থাৎ স্বল্পমেয়াদী বন্যা বা দীর্ঘমেয়াদী বন্যা এবং পানি বৃদ্ধি পাওয়ার পর যে নদী ভাঙ্গন শিকার হচ্ছেন, এর থেকে স্থায়ী মুক্তি পেতে কিন্তু লালমনিরহাটের যে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে, সেটি বাস্তবায়নে কিন্তু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে, অথবা তিস্তা নদীর খনন আসলে করা কিন্তু জরুরি হয়ে পড়েছিল। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার সর্বশেষ খবর। জেসিকা। খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড় ধস ও রাস্তা ভেঙে দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা? রাস্তা ভেঙে দেবে যাওয়ার সাধারণ মানুষের চলাচলে নিশ্চয়ই ভোগান্তি হচ্ছে, তো তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? জেসিকা, আপনি জানেন যে টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে গত কয়েকদিন কিন্তু খাগড়াছড়িতে কিন্তু নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এখনো পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল খাগড়াছড়ির নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল, যদিও বা আজকে সকাল থেকে প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তারপরেও আসলে মানুষের দুর্বিষহ জীবনযাত্রা আসলে এখন দেখা যাচ্ছে। আর আপনি জানেন যে খাগড়াছড়ি, চট্টগ্রাম, ঢাকা সহ সারা দেশে যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু ভেঙে পড়েছিল। তবে ফায়ার সার্ভিস সহ সড়ক ও জনপথ বিভাগ পাহাড় ধসের যে ঘটনাগুলো ঘটেছে খুব ভালোভাবে আসলে সামাল দেওয়ার কারণে খাগড়াছড়ির সাথে সার্বিক যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো হয়েছে। এছাড়া খাগড়াছড়ির মহলছড়ি উপজেলা এবং দিঘিনাল উপজেলার যে আভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ছিল, যেটিকে সিন্দুকছড়ি সড়ক বলা হতো, সেই সড়ক থেকে মাটি দেবে সরে যাওয়ার কারণে রাস্তা কিন্তু ভেঙে ফাটল ধরেছিল। সেটিও গতকাল রাতের মধ্যে কিন্তু সড়কটিকে মেরামত করে যাতায়াত স্বাভাবিক করা হয়েছে। খাগড়াছড়ির গঞ্জপাড়া, কালাডেবা, শান্তিনগর, দিঘিনালা উপজেলার মেরুং, পাবাখালী সহ যেসব এলাকা আসলে প্লাবিত হয়েছিল, সেসব এলাকায় কিন্তু কিছুটা পানি কমতে শুরু করেছে। এবং আপনারা জানেন যে এইসব জায়গায় প্লাবিত হওয়ার কারণে রাঙামাটির যে সাজেক পর্যটন স্পটে কিন্তু বিপুল পরিমাণ পর্যটক কিন্তু আটকে পড়েছিল। যারা গতকাল সকালে ফেরার কথা ছিল, তারা কিন্তু গতকাল ফিরতে পারেনি। আনুমানিক প্রায় 600 পর্যটক
কিছুক্ষণ আগে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে আসলে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে বাগেরহাটের যে মাকালন বাজারে পানি বিদ্ধ হয়েছিল কিংবা দিঘিমেলার কবাখালী এলাকায় যে সড়ক তলিয়ে গেছে, সেই সড়ক থেকে পানি সরে যাওয়ার কারণে কিন্তু তারা ফিরতে পারছে বলে আমরা জানতে পেরেছি। খাগড়াছড়ি জেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা পরিষদ থেকে কিন্তু যারা বন্যা দুর্গত মানুষ আছেন তাদেরকে কিন্তু খাবার সামগ্রী দেওয়া হচ্ছে। জেলার যে 100টি ত্রাণ কেন্দ্র, আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে থেকে কিন্তু আশ্রিতরা আস্তে আস্তে বাড়ি ফিরতে শুরু করেছেন। যদিও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে এখন আসলে পাহাড় ধস কিংবা বন্যার সংখ্যা কিন্তু থেকে যায়। তো আসলে এই ছিল খাগড়াছড়ির সার্বিক অবস্থা। টানা বৃষ্টিতে নোয়াখালী জেলা শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন মাওলা। সুজন, জলাবদ্ধতায় জনগণের ভোগান্তি কেমন দেখছেন? জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কোনো পদক্ষেপ চোখে পড়ছে কিনা, আপনার কি তথ্য রয়েছে আপনার? জেসিকা, যেমনটি বলছিলেন যে টানা বৃষ্টিতে নোয়াখালী পৌর শহরে জলাবদ্ধতার কথা নিয়ে, তো শুরুতে আপনাকে একটি তথ্য জানিয়ে দিতে চাই যে গত 2 দিন টানা বৃষ্টির কারণে নোয়াখালী পুরো পৌর শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি রাস্তা প্রায় অনেক সড়কে পানির নিচে তলিয়ে গেছে, এমনকি বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকে গিয়েছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে জেলা আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় নোয়াখালীতে 109 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির কারণে জলাবদ্ধতার মূল কারণ বলে বলছেন নোয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ। তো পৌরবাসীর একটি অভিযোগ রয়েছে যে পৌরসভা কর্তৃপক্ষের একটা উদাসীনতার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কারণ হিসেবে তারা বলছেন যে বর্ষা মৌসুম শুরুর আগে পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে যে পৌরসভার বিভিন্ন খাল রয়েছে, নালা রয়েছে, ডোবা রয়েছে, এগুলো পরিষ্কার করার না কারণে বা খনন না করার কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করছেন। তো আমি আপনাকে এমনই একটি চিত্র দেখাচ্ছি যে নোয়াখালী পৌরসভার যে 3 নম্বর ওয়ার্ডের একটি বাড়ির সড়কের চিত্র আপনাকে দেখাচ্ছি। তো এই ধরনের অসংখ্য চিত্র পুরো নোয়াখালী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে রয়েছে, প্রতিটি রাস্তায় রয়েছে, এই ধরনের পানির নিচে রয়েছে প্রতিটি সড়ক, প্রতিটি ঘরবাড়ি পানির ভিতরে রয়েছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালী পৌরসভার যিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে রয়েছেন, প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল। আমি তার কাছে জানতে চাইবো এই যে জলাবদ্ধতা, পৌরবাসীর অভিযোগ রয়েছে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা যে দূরীকরণ আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ দেশ টিভির এই কর্তৃপক্ষ এবং দর্শকদের। আসলে নোয়াখালী পৌরসভা একটা হচ্ছে নির্মাঞ্চলের এরিয়া। নোয়াখালী পৌরসভায় এমনিতেই হচ্ছে নর্মাল একটি বৃষ্টি হলেই কিন্তু নোয়াখালী পৌরসভার বর্তমান যে পরিবেশ বা পরিস্থিতি, আমাদের যে খালগুলো আছে নোয়াখালী পৌরসভার মধ্যে, সেগুলো হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের হচ্ছে আওতাধীন। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব হচ্ছে পরিষ্কার করে। আমাদের লোকজন অলরেডি হচ্ছে গত বর্ষাকাল আসার আগে থেকে শুরু করে পরিষ্কার কাজ করছে। আর প্লাস বিশেষ করে খালগুলি হচ্ছে যে খালগুলি দখল হয়েছে, যদি পানি উন্নয়ন বোর্ড বা অন্যান্য হচ্ছে দপ্তর যদি এই খালগুলি হচ্ছে দখল মুক্ত করে, আশা করছি পানিগুলো তাড়াতাড়ি নেমে যাবে। আর আমরা এই মুহূর্তে হচ্ছে নোয়াখালী পৌরসভার হচ্ছে ভিতরে যতটুকু হচ্ছে খাল বা হচ্ছে ড্রেন আছে এগুলো অলরেডি পরিষ্কার করে দিয়েছি। আপনারা জানেন গত হচ্ছে 2 দিনে যে বৃষ্টি হয়েছে, অতিবৃষ্টির ফলে এই পানিগুলো হচ্ছে উঠেছে। তো আশা করছি অতি শীঘ্রই পানিগুলো হচ্ছে আমরা ড্রেন হচ্ছে পানির স্রোত রয়েছে, পানি নামছে, অতিবৃষ্টির কারণে পানিগুলো হচ্ছে সরতে একটু সময় লাগছে। তো আশা করছি আমরা হচ্ছে অতি দ্রুতই পানিগুলো নেমে যাবে বলে। ধন্যবাদ আপনাকে। তিনি বলেছেন যে জলাবদ্ধতা নিরসনে পৌরসভা কর্তৃপক্ষ থেকে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি একই সাথে আরেকটি অভিযোগ করেছেন যে নোয়াখালী পৌরসভার ভিতরে পানি উন্নয়ন বোর্ডে যেসব খাল রয়েছে সেগুলো খনন না করার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে তিনি বলেছেন। তিনি একই সাথে পৌরবাসীর প্রতি সচেতনতার জন্য সুদৃষ্টি কামনা করেছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নোয়াখালীতে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুজন মাওলা। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। আমাদের পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে।